ভোর থেকে মুষলধারে বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর অধিকাংশ সড়ক। সপ্তাহের প্রথম কার্যদিবসে কর্মজীবী শিক্ষার্থীদের ভোগান্তি। চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটে পানি কিছুটা কমলেও পার্বত্য অঞ্চলে অবনতি। সেতু ধসে বান্দরবান, রাঙামাটি যোগাযোগ বন্ধ। প্লাবিত এলাকায় তীব্র খাবার সংকট। চট্টগ্রামবাসী তথা জনগণের পাশে রয়েছে। তাদের এই কষ্ট লাঘবের জন্য আমরা দিনরাত কাজ করছি। ত্রাণ, খাদ্য, পানি, স্যানিটেশন নিশ্চিত করবার জন্য বহুমুখী একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আরও 10 জেলায় বন্যার ঝুঁকি, জানালো পূর্বাভাস কেন্দ্র। 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা স্থগিত। ভোলার অধিকাংশ চরেই নেই পর্যাপ্ত সাইক্লোন সেন্টার। দুর্যোগে মাত্র 1/4 ঠাঁই মিলবে আশ্রয় কেন্দ্রে। প্রকল্প গ্রহণের আশ্বাস জেলা প্রশাসনের। চীনের দুই রোবোটিক ফিজিওথেরাপিতে আশার আলো দেখছেন পক্ষাঘাতগ্রস্ত রোগীরা। রাজধানীর সুপার স্পেশালাইজড হাসপাতালে 3 মাসে ফ্রি সেবা পেয়েছেন 300-এরও বেশি রোগী। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনের সঙ্গে আছে মুজ্জুল হাফিজ। ভোর থেকে এই রাজধানীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে সপ্তাহের প্রথম কর্মদিবসে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, কর্মজীবী সহ নগরবাসী। এ নিয়ে বিস্তারিত জানাতে গুলিস্তান এলাকা থেকে যুক্ত আছেন মাহফুজ আহমেদ। মাহফুজ, জানাবেন এখন বৃষ্টিপাতের পরিমাণ কেমন আর সড়কে জলাবদ্ধতার কোনো চিত্র রয়েছে কিনা? উজ্জ্বল, যেমনটা আসলে আপনি জানাচ্ছিলেন, ভোর থেকে কিন্তু এদিন মুষলধারে বৃষ্টি হচ্ছে। রাজধানীর বিভিন্ন এলাকা আমরা ঘুরেছি, ধানমন্ডি, আগারগাঁও, মোহাম্মদপুর এলাকাগুলো আমরা দেখেছি, যেখানে আসলে জনসংখ্যা বেশি, ঘনবসতি আছে, সেখানে কিন্তু পানির পরিমাণটা অনেক বেশি। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর অন্যতম ব্যস্ত একটি সড়কে, রাষ্ট্রপতি ভবনের ঠিক সামনে, গুলিস্তান থেকে একটু আগানো। আপনাকে যদি এখানের অবস্থা দেখাতে চাই, তাহলে রোডে যদি দেখেন যে গাড়ি এখনো আটকে আছে, যেহেতু পানি জমে আছে। যারা খেটে খাওয়া মানুষ, যারা সাধারণ কর্মজীবী মানুষ, তাদের জন্য কিন্তু একটা বিশাল দুর্যোগ হয়ে দাঁড়িয়েছে। কেননা গণপরিবহন যেগুলো, সেটি খুব কম পাওয়া যাচ্ছে। রিক্সা সহ অন্যান্য যে অস্থায়ী ট্রান্সপোর্ট ব্যবস্থা রয়েছে, সেটি কিন্তু খুব কম পরিমাণে মিলছে, এবং মিললেও অনেক পরিমাণে ভাড়া তারা অতিরিক্ত দাবি করছেন। আপনাকে জানিয়ে রাখি, যেমনটা আপনি জানেন, আজকে এই সপ্তাহের প্রথম কার্যদিবস। সারা দেশব্যাপীর মতো ঢাকাতেও কিন্তু চলছে অর্ধবার্ষিক পরীক্ষা। এছাড়াও বিভিন্ন রকম কলেজ, ভার্সিটি সবই কিন্তু এই মুহূর্তে খোলা রয়েছে। যারা কর্মজীবী মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যাদের ইনকাম লেভেলটা একটু কম, তাদের জন্য কিন্তু একটু কষ্ট হয়ে যাচ্ছে এই পরিস্থিতি থেকে বাসা থেকে বের হওয়ানো। গত আমরা শুক্র শনিবারও আমরা দেখেছি মুষলধারে বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার থেকেই সারা দেশে বৃষ্টি হচ্ছে। সেই তুলনায় আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়েছিল যে এদিন সোমবার থেকে বৃষ্টি কমতে পারে, আজ রোববার। তবে বৃষ্টি কিন্তু কমার সেরকম আসলে লক্ষ্য দেখা যাচ্ছে না। ধীরে ধীরে গণপরিবহন বাড়ছে, কিন্তু রাস্তার চিত্র যেমনটি আপনি দেখতে পাচ্ছেন, অনেকেই কিন্তু হেঁটে হেঁটে রাস্তা পার হতে হচ্ছে এই বৃষ্টির মধ্যেও। যদিও এখন বৃষ্টি কিছুটা কম, কিন্তু আমরা যখন সকালে বের হয়েছিলাম 5টার দিকে, 6টার দিকে, তখন কিন্তু ঢাকার বিভিন্ন অঞ্চলে আমরা দেখেছি, যদি হাঁটু পর্যন্ত পানিও না হয়, বেশ পানি জমেছে পুরো রাস্তা জুড়ে, যার ফলে কিন্তু মানুষ দুর্ভোগে পড়েছে। কেননা সবার কাছে কিন্তু আসলে ব্যক্তিগত গাড়ির ব্যবস্থা নেই, যার ফলে রাস্তা দিয়ে যারা যাচ্ছেন, অন্য গাড়ির পানিতেও কিন্তু অনেক যাত্রীকে ভিজে যেতে দেখেছি। তাদের ভোগান্তির কথা তারা আমাদেরকে জানিয়েছেন। যদিও প্রতিবারই বলা হয়ে থাকে, কিন্তু সেই ভোগান্তির কিন্তু এখন অবধি কোনো শেষ দেখা যাচ্ছে না। যেমনটি আপনাকে শুরুতে বলছিলাম যে আমি এখন গুলিস্তানের ঠিক সামনেই রয়েছি, এখানেই রাষ্ট্রপতি ভবনের ঠিক সামনে। অথচ এখানেও কিন্তু পানি বেশ জমেছে। বাস থেকে, প্রাইভেট কার থেকে কিন্তু পানি ছিটে গিয়ে যারা পথচারী রয়েছেন, যারা সাধারণ মানুষ রয়েছেন, তাদের গায়ে কিন্তু মিলে যাচ্ছে। এবং সেই সব জায়গা থেকে কিন্তু যেমনটি জানেন, অন্য জায়গার মতো রাজধানীতেও এই মুহূর্তে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং ভোগান্তিতে পড়েছে জনগণ। এই ছিল আমার কাছে সবশেষ আপডেট। উজ্জ্বল। মাহফুজ আহমেদ জানাচ্ছিলেন বিস্তারিত।
বৃষ্টি কমায় চট্টগ্রাম কক্সবাজারে নামতে শুরু করেছে বন্যার পানি। তবে পার্বত্য এলাকায় সেতু ভেঙে ও পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এখনও বিভিন্ন এলাকায় পানিবন্দী লাখো মানুষ। তলিয়ে যাওয়া ঘরবাড়ি আর হাট বাজারে দেখা দিয়েছে তীব্র খাবার ও বিশুদ্ধ পানির সংকট। দুর্গতদের উদ্ধার ও ত্রাণ সহায়তায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। যদিও দুর্যোগ এলাকায় শতভাগ ত্রাণ পৌঁছানো সম্ভব নয় বলে জানিয়েছেন দুর্যোগ প্রতিমন্ত্রী। আর জানাচ্ছেন কাজী মাহফুজ। চারদিকে শুধু পানি আর পানি। টানা 5 দিনের ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা এখন ধ্বংসস্তূপ। বিশেষ করে সাতকানিয়া, বাঁশখালী ও চন্দনায় সহ বিভিন্ন উপজেলায় এখনও 7 লাখের বেশি মানুষ পানিবন্দী। ঘরে খাবার নেই রান্নার ব্যবস্থা। এর উপর তীব্র হয়ে উঠেছে বিশুদ্ধ খাবার পানির সংকট। মঙ্গলবার থেকে আজকে কই দিন অনাহারা, অনেককে অনাহারা আছে। মহিলা মানুষজন, লোকজন, পুরুষ মানে সব আশ্রয় নিয়েছে, গরু ছাগল সব আশ্রয় নিয়েছে। একটু সাহায্য করলে ভালো হবে। এমন সংকটে উদ্ধার কাজ ও ত্রাণ সহায়তায় মাঠে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন। দুর্গম ও বিচ্ছিন্ন এলাকা থেকে আটকে পড়া মানুষদের উদ্ধার করছেন সেনা সদস্যরা। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে মতবিনিময় সভায় যোগ দেন ত্রাণ বিতরণ সমন্বয় কমিটির দায়িত্বপ্রাপ্ত জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত ও দুর্যোগ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন। মতবিনিময় শেষে পর্যাপ্ত ত্রাণ থাকলেও যোগাযোগ সমস্যায় সব জায়গায় পৌঁছানো সম্ভব নয় বলে জানান দুর্যোগ প্রতিমন্ত্রী। আর জ্বালানি প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নিজে এই বিষয়টি নিবিড়ভাবে তদারকি করছেন। সব জায়গায় ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছে সরকার। বন্যার অবস্থা আসলেই ভয়াবহভাবে খারাপ, কিন্তু অনেক সময় হয় যে ভয়াবহ খারাপ বা অনেক খারাপ আমরা ওই পর্যন্ত বলে ছেড়ে দিই, জানি না কতটুকু খারাপ, বাট এইবার আমরা জানি কতটুকু খারাপ, সেই জন্য আমরা ওইভাবে পদক্ষেপ নিতে পারতেছি। তারেক রহমানের সরকার সর্বতোভাবে চট্টগ্রামবাসী তথা জনগণের পাশে রয়েছে। তাদের এই কষ্ট লাঘবের জন্য আমরা দিনরাত কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং নিবিড়ভাবে স্থানীয় প্রশাসনের সাথে সংযোগ রাখছেন। পানি নামার সাথে সাথেই দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র। পাহাড়ি ঢলে ভেসে গেছে হাজার হাজার হেক্টর ফসলি জমি ও সবজি ক্ষেত। এই পানির মধ্যে ডুবে যাতায়াতের ব্যবস্থা কি বন্ধ হয়ে গেছে। সবাই এক প্রকার সবাই কি ভোগান্তিতে আছে। গাড়ি পানির জন্য আটকে গেছি, 2000 যাওয়ার জন্য আসছি, আটকে গেছি পানির জন্য। পানি কিছুটা কমলেও এখনও চট্টগ্রামের বানভাসী মানুষের ঘরে ঘরে খাবার আর বিশুদ্ধ পানির সংকট। দুর্গম এলাকায় আটকে পড়া মানুষের কাছে এই মুহূর্তে বিশুদ্ধ পানি এবং খাবার পৌঁছে দেওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারে বন্যা পরিস্থিতি ভয়াবহ। সবচেয়ে বেশি দুর্ভোগের মধ্যে রয়েছে চকরিয়া ও পেকুয়া উপজেলা। জেলার অন্তত 35টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। একই সঙ্গে জলাবদ্ধতা ও পাহাড় ধসের ঝুঁকিও ভয়াবহ আকার ধারণ করেছে। রামু উপজেলায় বন্যার পাশাপাশি দেখা দিয়েছে নদী ভাঙন। অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এদিকে পার্বত্য জেলা বান্দরবানে ও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। দুর্যোগ পরিস্থিতিতে জেলায় 220টি আশ্রয় কেন্দ্রের আশ্রয় নিয়েছেন হাজারো মানুষ। দুর্ঘটনা এড়াতে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র 15 জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রাঙ্গামাটিতে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আরও 3 থেকে 5 দিন ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের সতর্কতা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাহাড় ধসের শঙ্কার মাঝে জেলার বাঘাইছড়ি ও বিলাইছড়ি উপজেলার নির্মাঞ্চল প্লাবিত হয়ে দুর্ভোগে পড়েছেন অন্তত 25,000 মানুষ। খাবার দাবার অসুবিধা হচ্ছে, নৌকা নাই, আমাদের পারাপার হইতে পারতেছি না। এই পর্যন্ত 7 দিনে সরকারিভাবে একবার সহযোগিতা পায়। এদিকে রাঙ্গামাটি বান্দরবান সড়কের রাঙ্গুনিয়ার শিলক এলাকায় পাহাড়ি ঢলে ব্রিজঘাট বেইলি সেতু ধসে পড়েছে। এতে রাঙ্গামাটির সাথে বান্দরবান জেলার সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। দেশজুড়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলেও দীর্ঘমেয়াদী বন্যার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকায় ভারী বৃষ্টিপাত চলমান থাকতে পারে, তবে এর তীব্রতা বিগত কয়েকদিনের তুলনায় কমে আসতে পারে। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেতের কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। এদিকে সিলেট বিভাগের সীমান্তবর্তী নদীর পানি কমছে, যে কারণে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে হবিগঞ্জ ও সুনামগঞ্জে। তবে এখনও প্লাবিত নিম্নাঞ্চল, নষ্ট হচ্ছে ধান, সবজি সহ নানা ফসল। এদিকে প্রশাসন শুকনো খাবার সহ নগদ অর্থ বরাদ্দের দাবি করলেও ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ রয়েছে বন্যা দুর্গতদের। বিস্তারিত প্রতিবেদনে। টানা বৃষ্টি ও উজানের ঢলে গত 3 দিন সুনামগঞ্জ জেলায় সুরমা, কুশিয়ারা, জাদুকাটা, বৌলাই ও রক্তি নদীর পানি বাড়লেও শনিবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় সুরমা নদীর পানি 2 সেন্টিমিটার কমেছে। এছাড়াও কমেছে সীমান্তবর্তী অন্যান্য নদ নদীর পানি। তবে পানি কমলেও এখনও জেলায় বন্যার শঙ্কা কাটেনি। বন্যার শঙ্কা থাকায় পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করে দুর্যোগ মোকাবেলায় কন্ট্রোল রুম চালু করেছে পৌরসভা কর্তৃপক্ষ। মৌলভীবাজারে মনু নদীর পানি চাঁদনীঘাট পয়েন্টে বিপদসীমার 48 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। অন্যদিকে শেরপুর পয়েন্টে বিপদসীমার 4 সেন্টিমিটার নিচে কুশিয়ারা নদীর পানি। এছাড়া কমতে শুরু করেছে ধলাই ও জুরি নদীর পানি। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, নষ্ট হয়েছে আমন, আউশ, সবজি, মাছসহ নানা ফসল। জেলা প্রশাসন 7 উপজেলায় 90 মেট্রিক টন জিআর চাল, শুকনো খাবার ও নগদ 5 লাখ টাকা বরাদ্দ দিলেও ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ করছেন বন্যা দুর্গতদের অনেকে। শুকনা খাবার ওনারা কিছু পায় নাই, কালকের কিছু খাবার ছিল ওনারা সকালে খাইছে আর নিজ নিজ দায়িত্বে খাইছে। সব আমরা জার্জির খানি খেয়ে আছি, অনেকে আবার আনা খাইয়েও আছে। জি না আমি রাস্তার উপরে গড়ে তো পানি টানি আমরা কিভাবে বাঁচবো, রান্দা বান্দার চুলা উলা সব বাংলা। আমরা বান্ধব উপরে দিনে কাটালাম, অথচ পানি পানি আমরা। অন্যদিকে হবিগঞ্জেও ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে বন্যা পরিস্থিতি। বিভিন্ন এলাকার ঘরবাড়ি থেকে পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র ছেড়ে ফিরছে মানুষ। তবে অনেক বাড়িতেই এখনও কাদা ও ক্ষয়ক্ষতির চিহ্ন রয়েছে। নাজমুস সাকিব সামি, এখন। আগামী 24 থেকে 72 ঘন্টায় চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের আরও 10 জেলায় বন্যার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শনিবার সন্ধ্যায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে বিশেষ বার্তায় এসব তথ্য জানানো হয়। বর্তমানে বন্যা কবলিত এলাকা চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলা। তবে উত্তর পূর্বাঞ্চলীয় নদ নদীর অববাহিকায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলা ও উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলার কোথাও কোথাও ধীর গতিতে বন্যার পানি নামতে পারে। এছাড়া মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীগুলোর বন্যা পানির ধীর গতিতে কমতে পারে। সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা মোকাবিলায় বহুমুখী পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। শনিবার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, মন্ত্রণালয়, প্রশাসন, এমপি ও দলীয় নেতাকর্মীদের ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান সহ প্রাথমিকভাবে 5টি জেলায় এবং সারা বাংলাদেশ জুড়ে যে প্রবল বৃষ্টিপাত, বন্যা, পাহাড় ধস এবং জলাবদ্ধতার বিষয়গুলো রয়েছে সেটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, তাদেরকে আরও সুরক্ষিত রাখার জন্য, ওনাদের ত্রাণ, খাদ্য, পানি, স্যানিটেশন নিশ্চিত করবার জন্য এবং যারা পরীক্ষার্থী রয়েছে তাদের যেন জীবনে বড় ধরনের যে বিপদ তার ভাবছিল সেখান থেকে বেরিয়ে আসতে পারে, সে কারণে পরীক্ষা বিলম্বিত করার মাধ্যমে বহুমুখী একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকারের এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা চাই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন এবং সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে, সর্বোচ্চ দায়িত্ববোধ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি মানুষের পাশে রয়েছে। ভোলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীর মধ্যবর্তী 21টি চরের 6টিতেই নেই সাইক্লোন শেল্টার। 15টিতে আছে নামমাত্র 2-1টি করে আশ্রয় কেন্দ্র। জেলায় 20 লাখ মানুষের আশ্রয়ের জন্য 900 সাইক্লোন শেল্টার রয়েছে, যাতে আশ্রয় মিলবে মোট জনসংখ্যার 4 ভাগের 1 ভাগ। বাকি 3 ভাগ থেকে যাচ্ছে অরক্ষিত। তাই বড় ধরনের ক্ষতির আগেই এসব মানুষদের আশ্রয় কেন্দ্রের আওতায় আনার দাবি সংশ্লিষ্টদের। অঙ্কুর রায়ের ছবিতে আরও জানাচ্ছেন ইমতিয়াজুর রহমান।
প্রতি বছরের মতো এবারও দুর্যোগ মৌসুম শুরু হয়েছে, কিন্তু অনেক চরবাসীর কাছে ঘূর্ণিঝড় মানেই আতঙ্ক আর জলোচ্ছ্বাস মানেই অনিশ্চয়তা। দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের চরমুন্সি গ্রামে প্রায় ৪,৫০০ মানুষের বসবাস, রয়েছে কয়েক হাজার গরু ও মহিষও। অথচ প্রাকৃতিক দুর্যোগে আশ্রয় নেবার মতো নেই কোনো সাইক্লোন শেল্টার। স্থানীয়দের তথ্য অনুযায়ী ঢালচর, পূর্ব ঢালচর, চর লাদেন, চর লক্ষ্মী, হাজিপুর, চর শামসুদ্দিন, কাজীর চর, চর সুলতানিয়া এবং চর কচুয়াতেই নেই আশ্রয়কেন্দ্র। এসব চরে বসবাস করে অর্ধলক্ষাধিক মানুষ। ২১টি চরের বেশিরভাগই রয়েছে মাত্র ১ বা ২টি আশ্রয়কেন্দ্র। বড় ক্ষয়ক্ষতির আগেই সবাইকে নিরাপদ আশ্রয় আনার দাবি ঝুঁকিতে থাকা মানুষদের। সাইক্লোন সেন্টার এখান থেকে বহু দূরে, সাইক্লোন সেন্টার যাইলে কমসে কম 2 মাইল যাইতে হয়। আমাদের এই জায়গায় ঝড় তুফান হইলে আমাদের কোনো থাকার মতো স্থায়ী কোনো ঠিকানা নাই। 2-3 দিন আগে মাইকিং করে কইলেও আমরা কোনো মিল যাইতে পারি না, কারণ ধারে কোনো সাইকেল সেন্টার নাই। জ্বর শেষ হইলে আমরা তো আল্লাহরে বুলাই আর ডাকি, খালি আল্লাহরে ডাকি আর ঘরে জিকির আজকার করি আর থাকি যে আল্লাহ যদি আমাকে রাখবো। মাননীয় প্রধানমন্ত্রী সহকারে যারা আছেন সরকারি কর্মকর্তা, আমরা চাইব যে আমাদের আশ্রয়কেন্দ্রটি নির্মাণ করার জন্য এবং আমাদের সুব্যবস্থা করার জন্য, যাতে বন্যায়, সিগনালে এবং ঝড় তুফানে মানুষগুলো ভালোভাবে বসবাস করতে পারে। ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রের আওতায় আনতে প্রকল্প গ্রহণের কথা জানান জেলা প্রশাসক, আর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবের। চরাঞ্চলগুলিতে সাইক্লোন শেল্টার নাই, সেগুলোতে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা পত্র দিব যে যাতে করে ওই অঞ্চলগুলোতে সাইক্লোন শেল্টার নির্মাণ করা হয়, কারণ এটা একটা বেসিক বিষয়। কারণ ঢালচরের মতো দুর্গম যে জায়গাগুলো আছে সেখান থেকে আসলে রেস্কিউ করে আনা এটা খুবই ডিফিকাল্ট একটা বিষয়। যদি এরকম কোনো প্রয়োজনীয়তা থাকে জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে চিঠি লিখলে আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। আমাদের এরকম আশ্রয় কেন্দ্র, আমাদের প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের আওতায় যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা ভোলায় এই আয়োজন করব। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী ভোলার ৭ উপজেলায় প্রায় ২০ লাখ মানুষের জন্য রয়েছে ৯১৯টি সাইক্লোন শেল্টার। এসব আশ্রয় কেন্দ্রে জায়গা হবে মোট জনসংখ্যার ১/৪। নিরাপদ আশ্রয়ের বাইরে থেকে যাচ্ছে প্রায় ১৫ লাখ মানুষ। ইমতিয়াজ রহমান, এখন ভোলা। শুধু দেশেই নয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দেখা যাচ্ছে পুরো দক্ষিণ এশিয়া জুড়েই। গেল প্রায় ৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ক্রান্তীয় ঝড় বাভি। আবহাওয়াবিদদের মতে এর বিশাল আকারের কারণে ঝড়ের কেন্দ্র থেকে অনেক দূরের এলাকাতেও প্রভাব ফেলবে। প্রশস্ততম অংশে সুপার টাইফুন বাভির বিস্তৃতি প্রায় ১,০০০ কিলোমিটার পর্যন্ত, যা পূর্ব এশিয়ার চীন, জাপান ও তাইওয়ানে তাণ্ডব চালাতে পারে। বিশেষজ্ঞদের মতে দীর্ঘ সময় উন্মুক্ত প্রশান্ত মহাসাগরের উষ্ণ পানির উপর অবস্থান করায় প্রচুর শক্তি ও আর্দ্রতা সঞ্চয় করেছে বাভি। আর জানাচ্ছেন তানভীর জনি। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড় বাভি ভিয়েতনামের উত্তরাঞ্চলের একটি বিখ্যাত পর্বতমালার নাম অনুসারে নামকরণ করা হয়েছে টাইফুন বাভির। গেল ৩ মাসের মধ্যে প্রশান্ত মহাসাগরে দ্বিতীয় শক্তিশালী টাইফুন এটি, যা মূলত গেল ৫ জুলাই যুক্তরাষ্ট্রের নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জ এবং গুয়াম অতিক্রম করে। তখন এর গতিবেগ ছিল ঘন্টায় ২৯০ কিলোমিটার। শক্তিশালী ক্রান্তীয় এই টাইফুনের প্রশস্ততম অংশে ১,০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। গেল প্রায় ৪০ বছরের মধ্যে সুপার টাইফুন বাভি পূর্ব এশিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়। আবহাওয়াবিদদের মতে বিশাল আকারের কারণে ঝড়ের কেন্দ্র থেকে অনেক দূরের এলাকাতেও ভারী বৃষ্টিপাত ও তীব্র বাতাস বয়ে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় ধরে উন্মুক্ত প্রশান্ত মহাসাগরের উষ্ণ পানির উপর অবস্থান করায় প্রচুর শক্তি ও আর্দ্রতা সঞ্চয় করেছে টাইফুন বাভি। সুপার টাইফুন বাভি উপকূলের দিকে ধেয়ে আসার সঙ্গে সঙ্গে প্রাণঘাতী হয়ে উঠছে। পূর্ব এশিয়ার ৩ দেশ চীন, জাপান, তাইওয়ানের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টি, প্রচণ্ড বাতাস ও আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি করেছে। শুধু তাই নয়, আশপাশের বেশ কয়েকটি দেশ ও অঞ্চলে তাণ্ডব চালিয়ে যাবে টাইফুন বাভি। বিজ্ঞানীদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে চীন, জাপান ও তাইওয়ান ক্রমেই শক্তিশালী দুর্যোগের ঝুঁকিতে পড়ছে। এবছর এল নিনোর প্রভাব দেখা দেয়ায় বাড়তে পারে তাপমাত্রা, আর আবহাওয়ার এই পরিস্থিতি আরও ঘন ঘন ও শক্তিশালী টাইফুন সৃষ্টি করতে সহায়তা করতে পারে, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন এবং প্রতিবেশী জাপান ও তাইওয়ান ক্রমবর্ধমানভাবে ধ্বংসাত্মক দুর্যোগের সম্মুখীন হবে। চীনা আবহাওয়াবিদরা সতর্কবার্তা দিয়েছেন, স্থলভাগে আঘাত হানার পর
বাভি চীনের পূর্ব ও উত্তর প্রদেশগুলোতে প্রবেশ করবে, যার প্রভাবে এসব অঞ্চলে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এতে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি আঘাত হানা টাইফুন মেজাকের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি চীনের বিভিন্ন অঞ্চল। এর প্রভাবে দক্ষিণ চীনে প্রাণ হারিয়েছে বহু মানুষ ও গবাদি পশু, বাস্তুচ্যুত কয়েক লাখ বাসিন্দা। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষিখাতের। তানভীর জনি, এখন বিশ্ব। এদিকে ভারতে ভারী বৃষ্টির ফলে দেখা দিয়েছে আকস্মিক বন্যা, ভূমিধস ও প্রাকৃতিক দুর্যোগ। ঘটছে প্রাণহানি। যদিও অন্যান্য সময়ের তুলনায় গোটা ভারতে এখনও ঘাটতি 15% বৃষ্টিপাতের। আবহাওয়াবিদদের মতে এল নিনোর প্রভাবে মৌসুমি বায়ুর সঞ্চালন দুর্বল হচ্ছে এবং সব জায়গায় সম পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে না। তানভীর জনির আরও একটি প্রতিবেদন। ভারতে জুন মাসে বৃষ্টির ঘাটতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছিল, তবে জুলাইয়ের শুরুতে বদলে গেছে পরিস্থিতি। টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত ভারতের উত্তর থেকে পশ্চিমের বেশিরভাগ রাজ্য। মাত্র এক সপ্তাহের ভারী বৃষ্টিতেই তলিয়ে গেছে দিল্লি, মুম্বাই সহ বেশিরভাগ শহর। পাহাড়ি অঞ্চলে ভূমিধস ও বিভিন্ন অংশে মেঘ ভাঙা বৃষ্টিতে কার্যত নাজেহাল জনজীবন। অতিবৃষ্টি, বজ্রপাত, আকস্মিক বন্যা, দেয়াল ও বাড়িধস এবং পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। গোটা ভারতেই সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, যার প্রভাবে অতিবৃষ্টির কবলে পড়েছে দেশটির বেশিরভাগ অঞ্চল। জুলাইয়ের শুরুতেই ভারতের বেশ কয়েকটি অংশে বৃষ্টিপাত বেড়েছে তীব্রভাবে। উত্তর পশ্চিম, মধ্য এবং পশ্চিম ভারত জুড়ে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হলেও পূর্ব ও দক্ষিণ ভারতের বিশাল অংশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে এখন পর্যন্ত বর্ষা মৌসুম দুর্বল অবস্থানে রয়েছে। ভারতের আবহাওয়া বিভাগের তথ্য মতে 1971 থেকে 2020 সালের স্বাভাবিক বৃষ্টিপাতের বিপরীতে চলতি বছরে ভারতে মোট বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে 15%। আবহাওয়াবিদদের মতে এল নিনোর প্রভাবে দেশজুড়ে মৌসুমী বায়ুর সঞ্চালন দুর্বল হয়ে পড়েছে এবং সব জায়গায় সমপরিমাণে বৃষ্টিপাত হচ্ছে না। এতে ঘাটতি থাকা অঞ্চলে অল্প সময়ে প্রবল বৃষ্টিতে দেখা দিচ্ছে আকস্মিক বন্যা, ভূমিধস এবং মেঘ ভাঙা বৃষ্টির মতো দুর্যোগ। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। মুম্বাই, পুনে ও আশপাশের এলাকায় অতিবৃষ্টি, আকস্মিক বন্যা, ভূমিধস ও জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন। প্রায় প্রতি বর্ষা মৌসুমেই নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়ে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই শহর। দুর্বল পয় নিষ্কাশন ব্যবস্থার কারণে অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় শহরের রাস্তাঘাট, বাসাবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। আগামী কয়েকদিন দেশটির বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি রেখেছে ভারতীয় আবহাওয়া অফিস। দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর এবং উত্তরপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও সিকিমে প্রবল বৃষ্টিপাত হতে পারে। সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্যে আগামী 16 জুলাই পর্যন্ত প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যার কবলে পড়তে পারে। ভারতের আবহাওয়া অফিসের তথ্য বলছে 1 জুন থেকে 8 জুলাই পর্যন্ত সারা দেশে বৃষ্টির ঘাটতি ছিল 38%। তবে জুলাইয়ের প্রথম সপ্তাহেই প্রবল বর্ষণের জেরে তা নেমে আসে 15%। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের পাশাপাশি অপরিকল্পিত নগরায়ন প্রাকৃতিক দুর্যোগকে আরও ভয়াবহ করে তুলছে। তানভীর জনি, এখন বিশ্ব। বগুড়ায় টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে নষ্ট হয়েছে সবজির আবাদ। সরবরাহ কমে যাওয়ায় বাজারে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী রাজীব সেলিম। সেলিম, জানাবেন আজকের বাজার পরিস্থিতি কেমন? বগুড়ায় বৈরী আবহাওয়ার কারণে সবজির সরবরাহ কিছুটা কমেছে, তবে খুচরা বাজারগুলোতে সবজির সরবরাহ এখনো আগের মতোই আছে। পাইকারি যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে সবজির সরবরাহ কিছুটা কমেছে। যারা চাষি রয়েছেন, যারা হাট বাজারগুলোতে সবজি নিয়ে এসেছেন, তারা বলছেন যে কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে আসলে সবজির ফসল নষ্ট হয়েছে, সেই কারণে সবজির সরবরাহ অনেকটা কমেছে। স্বাভাবিকভাবেই বর্ষা মৌসুমে যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতের কারণে আসলে সবজি ক্ষেত নষ্ট হয়েছে। তবে
পাইকারি বাজারগুলোতে সবজি সরবরাহ কমার কারণে যে দাম বৃদ্ধি পেয়েছে সেই দামের প্রভাব কিন্তু এখন পর্যন্ত খুচরা বাজারে পড়েনি। এর কারণ মন প্রতি 50 থেকে 80 টাকা বৃদ্ধি পেয়েছে, যেই প্রভাব খুচরা বাজারে এখন পর্যন্ত ক্রেতা পর্যন্ত পৌঁছায়নি। তবে গত সপ্তাহের চেয়ে একটি সবজির দাম 2 থেকে 4 টাকা কেজি প্রতি বেড়েছে। আজকের বাজারে বেগুন বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা, পটল 20 টাকা, পেঁপে 20 থেকে 25 টাকা, করলা 30 টাকা, লাউ 30 টাকা, বরবটি 40 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি ও খুচরা বাজারের একটি তারতম্য রয়েছে। বগুড়ার যে পাইকারি বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে যে দামে সবজি বিক্রি হয়ে থাকে, এই খুচরা বাজারগুলোতে তার চেয়ে দ্বিগুণ বা 3 গুণ দামেও সবজি অনেক সময় বিক্রি হয়ে থাকে। এর কারণ ব্যবসায়ীরা বলছেন যে হাটের যে খাজনার খরচ সেটি এবং পরিবহন খরচের কারণে আসলে দাম অনেকটাই বৃদ্ধিতে বিক্রি করতে হয় এই রাজাবাজার, কলোনি বাজার, ফতে আলী বাজার সহ যে বাজারগুলো রয়েছে। তবে বগুড়া শহরের খুব কাছাকাছি যে মহাস্থান সবজির মোকাম রয়েছে, উত্তরবঙ্গের সবচেয়ে বড় সবজি মোকাম, সেই সবজি মোকামে সবজির সরবরাহ এখন পর্যন্ত ঠিক রয়েছে, কিছুটা কমেছে। সেই কারণেই দামের যে প্রভাব সেটি এখন পর্যন্ত পড়ছে। তবে এই খুচরা বাজারগুলোর যে বিক্রেতারা রয়েছেন তারা বলছেন যে সপ্তাহখানেকের মধ্যে দামে, খুচরা বাজারের দামে একটি প্রভাব পড়বে, কেজিতে অন্তত 5 থেকে 10 টাকা বৃদ্ধি পাওয়ার শঙ্কা করছেন বিক্রেতারা। এই ছিল আমার কাছে বগুড়ার সবজি বাজার থেকে সব শেষ খবর। রাজীব সেলিম জানাচ্ছিলেন বিস্তারিত। বাংলাদেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়া সিটি কর্পোরেশনের দাপ্তরিক কাজ শেষ হলেও মাঠ পর্যায়ে এখনও মেলেনি সিটি কর্পোরেশনের সুযোগ সুবিধা। যানজট, জলাবদ্ধতা আর বেহাল ড্রেনেজ ব্যবস্থায় নাজেহাল বগুড়াবাসী। উন্নয়ন বঞ্চিত জনগোষ্ঠীকে এগিয়ে নিতে দ্রুত নাগরিক সুবিধা বাড়ানোর দাবি বগুড়াবাসীর। সাইফুল সাগর ও রবিউল ইসলামের ছবিতে আরও জানাচ্ছেন রাজীব সেলিম। প্রতি বছরই বর্ষায় পানিবন্দী হয়ে পড়ে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের বাসিন্দারা। মৌসুমের শুরু থেকেই সামান্য বৃষ্টিপাতে বাড়ে জলাবদ্ধতার ভোগান্তি। মাঝ বর্ষায় মৌসুমী বায়ুর প্রভাবে টানা কয়েকদিনের বৃষ্টিপাতে জলাবদ্ধতায় ভাসছে বগুড়া শহরের বেশ কিছু এলাকা। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও ড্রেনের স্বল্পতায় সময়মতো বৃষ্টির পানি নিষ্কাশন হয় না। ভারী বর্ষণে পানিবন্দী হয়ে পড়ে নগরীর নারুলি, কৈপাড়া, সেউজগাড়ি, বাদুরতলা সহ বেশ কিছু এলাকার হাজার হাজার মানুষ। তাদের দাবি, দীর্ঘদিনের অবহেলিত বগুড়া পৌরসভা সিটি কর্পোরেশন হিসেবে স্বীকৃতি পেয়েছে। এবার যথাযথ নাগরিক সেবা চান তারা। সামান্য পরিমাণ বৃষ্টিও যদি হয় তাহলে এই রাস্তাটা এমন পানি হয় যেটা বাচ্চাদের সাঁতার কেটে যাওয়ার মতো হয়। কেউ এদিক দিয়ে রিক্সা, ভ্যান, সাইকেল কিচ্ছু নিয়ে যেতে পারে না। আমরা এই দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলের যত মানুষ আছে এই ভোগান্তি শিকার হচ্ছি। অতি দ্রুত চাই এইটার একটা সুষ্ঠু সমাধান হোক, অতি দ্রুত এই রাস্তার কাজগুলো যেন ধরে সিটি প্রশাসন। জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি যত্রতত্র ময়লা আবর্জনার ভাগার, অনিয়ন্ত্রিত যানজট আর খানাখন্দে বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা থেকে মুক্তি চান নগরবাসী। নগরীর ভেতরে এই হাল, আর বর্ধিত অংশের কোথাও কোথাও এখনও পৌঁছেনি নাগরিক সেবা। তাই শুধু কাগজে কলমে সিটি কর্পোরেশন নয়, দ্রুত এসব সমস্যার সমাধান করে নগরীকে বসবাস উপযোগী করে গড়ে তোলার দাবি স্থানীয়দের। এই যানজটটা বগুড়া শহরের এখন বলতে পারেন যে খুবই প্রকট আকার ধারণ করেছে। এই যানজট নিরসনের ব্যবস্থা করতে হবে। অনেক রাস্তায় আছে পানি জমে যায়, এই ড্রেনগুলো নতুন করে করা, রাস্তাঘাট নতুন করে বগুড়া একটা নতুন রূপে অঙ্গীকার প্রকাশ করাটা আমাদের বগুড়াবাসীর দাবি। বিচ্ছিন্নভাবে নয়, মাস্টার প্ল্যান অনুযায়ী বগুড়ার উন্নয়ন হবে বলে জানান নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক। আমাদের পরিকল্পনা রয়েছে, মাস্টার প্ল্যান আসছে, সে মাস্টার প্ল্যান মোতাবেক আমাদের বগুড়া শহরকে পরিকল্পিতভাবে আমরা কাজ এগিয়ে নিয়ে যাবো আর কি। যেমন এখানে একটা কাজ, ওইখানে এভাবে না, মাস্টার প্ল্যান মোতাবেক স্বচ্ছভাবে কাজ হবে। প্রায় 70 বর্গ কিলোমিটার আয়তনের বগুড়া সিটি কর্পোরেশন এলাকায় 10 লাখ মানুষের বসবাস। নতুন সিটি কর্পোরেশন হিসেবে সকল নাগরিক সুযোগ সুবিধার আওতায় আসবে বগুড়া, এই প্রত্যাশা সিটি কর্পোরেশনের বাসিন্দাদের। রাজীব সেলিম, এখন বগুড়া। ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনে আখাউড়া স্থলবন্দরে গত অর্থ বছরের আশানুরূপ রপ্তানি আয় বাড়েনি, আর অনিয়মিত পণ্য আমদানির কারণে রাজস্ব আয়ও পড়েছে ভাটা। ব্যবসায়ীদের দাবি, উচ্চ চাহিদা সম্পন্ন কয়েকটি পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে রপ্তানি বাণিজ্য। সরকারের উচ্চ পর্যায়ের আলোচনার মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তাদের। আইজুল সঞ্চয়ের প্রতিবেদনে বিস্তারিত।
আখাউড়া স্থলবন্দরের ইয়ার্ডে অপেক্ষমান এসব পণ্যবোঝাই ট্রাকের গন্তব্য ভারত। এসব ট্রাকে রয়েছে হিমায়িত মাছ, আটা, ময়দা, ভোজ্য তেল। বর্তমানে রপ্তানি পণ্যের তালিকা ছোট হয়ে এলেও এখনও রাজস্ব উপার্জনে ভূমিকা রাখছে দেশের অন্যতম বৃহৎ ও রপ্তানিমুখী স্থলবন্দর আখাউড়া। 2025-26 অর্থবছরে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছে 524 কোটি টাকার পণ্য। একই সময়ে ভারত থেকে আমদানি হয়েছে 1,96 লাখ টাকার চাল, জিরা ও আগরবাতি, যা থেকে সরকারের রাজস্ব এসেছে 71,32,000 টাকা। জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের জেরে বন্দরের রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। গত বছরের মে মাসে ত্রিপুরা, আসাম, মেঘালয় ও মিজোরামের স্থলবন্দরগুলো দিয়ে প্লাস্টিক, প্রক্রিয়াজাত খাবার, পিভিসি সামগ্রী ও তুলার মতো কয়েকটি পণ্য আমদানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে আখাউড়া স্থলবন্দরের রপ্তানি প্রায় 30% কমে যায়। নিষিদ্ধ পণ্য ব্যতীত সব ধরনের পণ্যের আমদানি নিষেধাজ্ঞা উঠিয়ে সব ধরনের পণ্য আমদানি করার জন্য অনুরোধ করছি। আলোচনার মাধ্যমে আমাদের এই বন্দরগুলো খুলে দেয় এবং আমাদের ব্যবসা যেন আমরা রপ্তানি বাণিজ্য করতে পারি, সে বিষয়ে আমাদেরকে সহায়তা করার জন্য। এক্সপোর্টটা যে বন্ধ হয়ে আছে, এটা যেন খুব দ্রুত সময়ের মধ্যে একটা কূটনৈতিক পর্যায়ে চিঠি চালাচালি করে আমাদের এই রপ্তানির যে ব্যারিয়ারটা আছে এটা যেন ক্লিয়ার করে দেয়। বাংলাদেশ থেকে রপ্তানি বন্ধের কারণে ত্রিপুরার বাজারে দাম বেড়েছে নিষেধাজ্ঞার কবলে পড়া পণ্যগুলোর। তাই দুই দেশের সরকারের আলোচনার মাধ্যমে দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি ত্রিপুরার ব্যবসায়ীদের। আমরা ভারত সরকারের কাছে আবেদন রাখছি যাতে এটাকে তাড়াতাড়ি সম্ভব এই যেটা পাবন্দি আছে এটা তুলে দেওয়ার জন্য। আর বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে আবেদন রাখবো স্যার, এটাও যাতে খুলে দেওয়া হোক। আমদানি রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলে জানায় শুল্ক কর্তৃপক্ষ। এই বিষয়গুলোকে আমরা আমাদের স্টেক হোল্ডারদের মতামত হিসেবে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবগত করেছি। তো এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী পদক্ষেপ আমরা নিব এবং তাদের যে কোনো সিদ্ধান্তকে ফ্যাসিলিটেট করার জন্য আমরা আখাউড়া স্থল কাস্টম স্টেশনে আমরা যারা আছি আমরা প্রস্তুত আছি। 1994 সাল থেকে ভারতের সঙ্গে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য চলছে আখাউড়া স্থলবন্দর দিয়ে। এসব পণ্য ত্রিপুরা থেকে উত্তর পূর্ব রাজ্যগুলোতে সরবরাহ করা হয়। এখন ব্রাহ্মণবাড়িয়া। কাল বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এ উপলক্ষে নেই কোনো জাঁকজমক। বর্ষার কারণে হচ্ছে না জনসভাও। তবে সাংগঠনিক সভা করবেন বিএনপি চেয়ারম্যান। প্রিয় নেতাকে কাছে পাওয়ার আনন্দে বিএনপি কর্মীরা বেশ উচ্ছ্বসিত। সাংগঠনিক সভায় স্থানীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। প্রধানমন্ত্রী হবার পর এই প্রথম বরিশাল যাচ্ছেন তারেক রহমান। দলীয় সূত্র জানিয়েছে তার এই সফরে কোনো জাঁকজমক থাকবে না। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে হবে না কোনো অপব্যয়, সবকিছুই হবে স্বাভাবিক। তরুণ নির্মাণের বিষয়েও অনীহার কথা জানান বিএনপির এই নেতা। ওনার কথা হলো যে বরিশালে উনি আসবেন বা যে কোনো জায়গায় যাবেন, সেখানে শত শত গেট হবে, তোরণ হবে, এখানে যে টাকা পয়সাটা খরচ হবে, এই টাকা পয়সাটা খরচটাকে উনি মনে করেন যে এটা একটা অপব্যয়। বরিশাল জেলায় সংসদীয় আসন 6টি। সবগুলো আসনেই বিএনপি মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছেন। স্থানীয় বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা মনে করেন এ কারণে দলীয় প্রধান সন্তুষ্ট। মাননীয় প্রধানমন্ত্রী বরিশালের বিএনপির উপর অত্যন্ত খুশি। আমরা আমাদের দাবির মধ্যে থেকে আমরা উপস্থাপন করব বরিশালের 6 লাইনকে রূপান্তরিত করা, ভোলা বরিশালের সেতুকে বাস্তবায়ন করা, ভোলার গ্যাস বা বরিশালে আনা, এই সমস্ত দাবি আমরা উপস্থাপন করব। বর্ষার কারণে এবার বরিশালে থাকছে না কোনো জনসভা। তবে সাংগঠনিক সভায় জেলা শিল্পকলা একাডেমিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। কর্মসূচি থাকবে যে উনি বরিশাল জেলা মহানগর আর কি উত্তর দক্ষিণ মহানগরের তৃণমূল পর্যায়ের নেতা সাংগঠনিক অবস্থাটা কি এটা জানার জন্য একটা সাংগঠনিক সভা আর কি। প্রধানমন্ত্রীর আগমন নিরাপদ করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় পুলিশের এই কর্মকর্তা। মাননীয় প্রধানমন্ত্রীর আগমন অত্যন্ত সুন্দর হবে, নির্ঝঞ্ঝাট হবে, শঙ্কামুক্ত হবে এবং নিরাপত্তার ব্যাপারে কোনো ধরনের কোনো ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী সড়ক পথে ঢাকা থেকে বরিশালে আসবেন। কর্মসূচি শেষে সড়ক পথে একই দিনে ঢাকা ফিরবেন তিনি। কীর্তনখোলা নদী তীরের এই বদ্ধভূমি খালপাড়ে প্রতিদিন অসংখ্য প্রকৃতিপ্রেমীর ভিড় জমে। এখানেই প্রধানমন্ত্রী একটি গাছের চারা রোপণ করবেন। ওই একই দিন একই সময়
5 শতাধিক গাছের চারা রোপণ করা হবে। বাকি গাছের চারাগুলো রোপণ করবেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ফেরদাউস সোহাগ, এখন, বরিশাল। স্বাস্থ্য খাতে নতুন মাত্রা যোগ করেছে এআই চালিত রোবোটিক ফিজিওথেরাপি। দুর্ঘটনা বা স্ট্রোকজনিত পক্ষাঘাতগ্রস্ত রোগীদের দ্রুত কর্মক্ষম করতে কার্যকর ভূমিকা রাখছে সেন্টার। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে চীন সরকারের দেয়া 57টি মেশিনে বিনামূল্যে দেয়া হচ্ছে এ সেবা। হাসানুল মাহমুদের প্রতিবেদন। 11 বছর ধরে ব্যাকপেইনে ভুগছিলেন একটি বেসরকারি বাইংহজের কর্মী মোহাম্মদ শুভ। 6 মাস আগে হঠাৎ নানা জটিলতায় যেতে হয় বড় অপারেশনে, পুরোপুরি হারিয়ে ফেলেন হাঁটার ক্ষমতা। এরপর বিএমইউ সুপার স্পেশালিস্ট হাসপাতালের রোবোটিক ফিজিওথেরাপি সেন্টারে কয়েক মাসের দীর্ঘ চেষ্টায় কিছুটা শক্তি পেয়েছেন হাঁটা চলার। গ্র্যাজুয়ালি ইমপ্রুভমেন্ট হচ্ছে, মানে খুবই স্লো প্রসেসিং। আমি ওটি না করলে হয়তো আমার ডাউন পোর্শন প্যারালাইসের দিকে চলে যেতে পারতো। তো সেইখান থেকে আমি ব্যাক করে আসছি, আলহামদুলিল্লাহ অনেক বেটার। পাশের কক্ষে 42 বছরের ব্যবসায়ী আনোয়ার হোসেন 3 বছর আগে স্ট্রোকের পর ব্রেনে বড় সার্জারি শেষে কর্মক্ষমতা হারায় শরীরের ডান পাশ। ভারত, সিঙ্গাপুরের বড় কয়েকটি হাসপাতালে চিকিৎসা শেষে কোনো উন্নতি না হওয়ায় এসেছেন এই সেন্টারে। এআই নিয়ন্ত্রিত এই যন্ত্রেই যেন নতুন করে হাঁটা শিখছেন তিনি। পায়ের স্টেপটা যে কীভাবে দিতে হবে, এটা স্টপ করার পরে আমাদের সাধারণত এটা আমরা ভুলে যাই। এটা এখন নতুন করে আর কি ওরা আবার বারবার করার কারণে এটা আমার ব্রেন নতুন করে আমাকে দেখাচ্ছে যে কীভাবে হাঁটতে হবে। মানে আমার আগে ব্যালেন্স একটু কম প্রবলেম ছিল, পার্কিনসন্স ছিল, তো সেই হিসাবে কিছু কাজ করে, ব্যালেন্স একটু হেল্প করে। প্রতিদিন এখানে 30 থেকে 35 জন রোগী নানা ধরনের থেরাপি নিয়ে থাকেন। রোগীর ধরন ও সক্ষমতা অনুযায়ী অত্যাধুনিক পদ্ধতিতে নিজেদের সক্ষম করে তোলেন রোগীরা। এটি মাসেল স্ট্রেংথ ট্রেনিং অ্যান্ড ইভালুয়েশন সিস্টেম রোবট, যেটি একজন রোগীকে নতুন করে হাঁটতে শেখাচ্ছেন। এই পেশেন্ট, ইনি 58 বছরের একজন পেশেন্ট যার মাংসপেশি সম্পূর্ণ দুর্বল হয়ে গিয়েছিল। এই গেম খেলার মধ্য দিয়ে তিনি নতুন করে আবার হাঁটতে শিখছেন। 2025 সালের আগস্টে চীন সরকারের কাছ থেকে আসে 57টি অত্যাধুনিক রোবট, যা দিয়ে 3 মাসের প্রশিক্ষণ শেষে চলতি বছর মার্চ থেকে চালু হয়েছে রোগীদের সেবা। তার বাম পায়ের সমস্যা হচ্ছে, আমাদের কিন্তু মেশিন রিড দিচ্ছে যে তার বাম পায়ের কতটুকু প্রবলেম হচ্ছে। পাওয়ার যখন আমরা বাড়িয়ে দেবো তখন এই বাম পার উইকনেসটা তখন আবার উনি ফিল করবে যে না উনি বেটার ফিল করছে। তখন এটা হয় কি, আমরা এটাকে বায়োফিডব্যাক বলি। এই বায়োফিডব্যাকের মধ্যে তার সেলফ কনফিডেন্স, তার নার্ভ এটাকে রিগেইন করে, সব কিছুর মাধ্যমেই সে আবার আগের পর্যায়ে আসতে থাকে। এই সেন্টারে রক্তক্ষরণ, পক্ষাঘাতগ্রস্ত, স্নায়বিক অক্ষমতা, দীর্ঘমেয়াদী ব্যথা, নার্ভ ইনজুরি, দুর্ঘটনাজনিত জটিলতা, বিভিন্ন অঙ্কের দুর্বলতায় ভোগা রোগীরা পুনর্বাসনের সুযোগ পাবেন। 0 থেকে মাসেল গ্রেডিং 5 পর্যন্ত যে সমস্ত যে উইকনেস আছে, যেমন স্ট্রোকের, স্পাইনাল কর্ড ইনজুরি, তাদেরকে মূলত এইটাতে ট্রেনিং দেওয়া হয় এবং তারা বিভিন্ন সেশনে বিভিন্ন একটা ডিউরেশন রাখা হয়, মাল্টিপল সেশন প্রয়োজন হয় এবং প্রত্যেকটা সেশনের পরপর তাকে ইভ্যালুয়েশন করা হয়। এসব থেরাপি মেশিনে কোন রোগীর ঠিক কী পরিমাণ পেশি দুর্বল হয়েছে তার নির্ণয় করা হয়। এরপর সে অনুযায়ী পরিমিত থেরাপির মাধ্যমে সক্রিয় করে তোলা হয় ওই অঙ্গ। হাসানুল মাহমুদ, এখন, ঢাকা। ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা খুলনা মহাসড়কে ডিমবাহী ট্রাকের চাকা ফেটে উল্টে গেলে ছড়িয়ে পড়া ডিম কুড়াতে গিয়ে বাস চাপায় নিহত হয়েছেন 5 জন, আহত হন অন্তত 7 জন। শনিবার সন্ধ্যা 7টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি জানান, আহতদের ভাঙ্গা, ফরিদপুর ও ঢাকায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। ডিমবাহী ট্রাকটি ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। পথে সোয়াদি বাসস্ট্যান্ড এলাকায় এসে চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে পড়ে। ডিম সড়কের উপর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ডিম কুড়াতে যায়। এ সময় ঢাকা থেকে নড়াইলগামী একটি বাস তাদের চাপা দেয়। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা 6টি বাস ট্রাকে আগুন ধরিয়ে দেয়। আর এই ছিল এখন সকালের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tvtor এখন, সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।